হ্যালো বন্ধুরা, রামি সার্কেল সীমিত সময়ের জন্য অসাধারণ অফার ও পুরস্কার নিয়ে এসেছে। আপনার দক্ষতা দেখানোর জন্য রামি সার্কেল খুবই নিরাপদ এবং 100% আইনি গেমিং অ্যাপ, যেখানে 1 কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার রয়েছে। তাই আপনি যদি রামি খেলতে পারেন, তবে খেলে জিতে নিতে পারেন অনেক পুরস্কার। রামি সার্কেলে আপনার কাছে ইপে ডিপোজিটের সবথেকে নিরাপদ সুবিধা রয়েছে, যেমন পেটিএম, ফোনপে, ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সময় ডিপোজিট করতে পারেন। রামি সার্কেলে রামি খেলা খুবই সহজ এবং এটি ফোনে খুব সহজেই চলে। আপনি নিজেই এটি স্ক্রিনে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, এখনই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন এবং রেজিস্টার করেই আপনার প্রথম ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পান। এই গেমটিতে একটি আর্থিক ঝুঁকির উপাদান জড়িত রয়েছে এবং আসক্তি হতে পারে। অনুগ্রহ করে দায়িত্ব সহকারে ও নিজ ঝুঁকিতে খেলুন। আজকের সমাজে মুখোশধারী ভণ্ড মানুষের সংখ্যা নেহাত কম নয়। ভদ্র সেজে তারা ঘটিয়ে চলে নানান অপরাধ। আমাদের আজকের গল্পটি সেই রকমই এক শ্রেণীর অপরাধীদের ঘৃণ্য কাজ ও তার পরিণতি নিয়ে। গল্পটি একান্তভাবেই প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পের প্লট তৈরির খাতিরে লেখক কিছু দৃশ্যের অবতারণা করেছেন, যেগুলো একটু অশ্লীল মনে হতে পারে। আশা রাখব আমাদের শ্রোতারা নেহাত গল্প শোনার ছলেই সেগুলো গ্রহণ করবেন। সমাজের সেই অপরাধীদের বিরুদ্ধে এটা আমাদেরও একটা তীব্র জবাব। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন লেখক শ্রী শোভন কাপুরিয়ার নীল চোখ। পলান্ন প্রকাশনী থেকে প্রকাশিত 7টি রোমাঞ্চকর উপাখ্যান দিয়ে সাজানো লেখকের একটি বই সপ্তকল্প প্রি বুকিং করতে পারেন বিশেষ অফার সহ ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। সমগ্র পরিচালনা, পরিকল্পনা ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম, গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে ইভান, সৌরভ, রক্তিম, সায়ন্তন, সৌমিলি, বিপ্রদীপ, বর্ণিশা, অর্পিতা, স্বস্তিক, প্রাহি, অমিত, নবনীতা, তৃষা ও প্রভাকর। সাউন্ড ডিজাইনে স্যাভি ও শঙ্খ, প্রচ্ছদ অনির্বাণ। গল্পে ব্যবহৃত গানটির কথা, সুর ও কণ্ঠ ইমন সরকার। গানের ট্র্যাক ডিজাইন ও মাস্টারিং আহির ও স্যাভি। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন লেখক শ্রী শোভন কাপুরিয়ার একটি সাসপেন্স থ্রিলার নীল চোখ। শুনশান রাস্তার পাশে অবস্থিত এই থানার ইনচার্জ সিনিয়র ইন্সপেক্টর অধীরাজ চৌধুরীর কেবিনে রাখা চেয়ারটায় এসে বসে স্বরূপা। অধীরাজের গম্ভীর মুখের দিকে একবার দেখে একটু ইতস্তত করে কিছু বলতে যাবে এমন সময়, আরে আপনি আজকেও কি একই প্রশ্নই করতে এসেছেন? হ্যাঁ স্যার, কিছু খোঁজ পেলেন মেয়েটার? না, এখনো কোনো খবর পাইনি। খবর পেলেই জানিয়ে দেবো আপনাকে। 1 বছর হয়ে গেল স্যার। দিদিকে কি উত্তর দেব আমি? রোজ সে একবার করে তার মেয়ের কথা আমাকে জিজ্ঞাসা। দেখুন, চেষ্টাতে কোনো ত্রুটি নেই, কাজ চলছে, আপনাকে অবশ্যই জানানো হবে। আর কয়েকটা দিন সময় দিন প্লিজ। অন্ধকার ঘরটার ভেতরে প্রবেশ করল দুজন আগন্তুক। ওদের সঙ্গে বছর 13-র একটি মেয়েও রয়েছে, যদিও মেয়েটি আপাতত জ্ঞান শূন্য। ঘরটার ভেতরে প্রবেশ করতেই আরও একটি বছর 13-র মেয়ের কান্না শুনতে পেল ওরা দুজন। আমায় ছেড়ে দাও না, আমি আর পারছি না। প্রথম মেয়েটি ব্যথা জড়ানো গলায় কেঁদে ওঠে। প্রথম আগন্তুক বিশ্রী হেসে বলে, তোমার যাতে না একা লাগে তাই আজ থেকে প্রতি রাতে তোমার এই বান্ধবীকে এখানে নিয়ে আসবো ভাবলাম। আর তুমি যেতে চাইছো? মেয়েটি আবার ফুপিয়ে কেঁদে ওঠে।
দ্বিতীয় আগন্তুক ঘরের একটি হালকা আলোয় ধরায় এবং বিছানার থেকে সঠিক দূরত্বে রাখা স্বয়ংক্রিয় ক্যামেরাগুলো অন করতে লাগলো। সেদিকে দেখে প্রথম মেয়েটি বুঝল যে তাকে এই নরক যন্ত্রণা আরও ভোগ করতে হবে। মানুষরূপী জানোয়ারের বিকৃত কামের শিকার হিসেবে অসহায় আত্মসমর্পণ করতে হবে নিজেকে। দুটি কম বয়সী মেয়ের আত্মসমর্পণ ও বিকৃত কামের অত্যাচারের ছবি ধরা পড়তে থাকলো বিছানার সঙ্গে লাগোয়া ক্যামেরায়। ওপিয়ামে ঢুকতে ঢুকতে আজ বেশ দেরি হয়ে গেল আমার। সাধারণত এতটা দেরি হয় না, কিন্তু শুক্রবার অফিসের পরে রথিনের সঙ্গে আড্ডাটা না মারলে কেমন যেন লাগে। প্রত্যেক শুক্রবারই আমার এই এক রুটিন। কাজ শেষ করে 6টার সময় অফিস থেকে বেরিয়েই পৌঁছে যাই ওপিয়ামে। তারপরে চাইনিজ, বিরিয়ানি এবং মদ সহযোগে চলে আমাদের আড্ডা। ওই একটাই জায়গা আছে যেখানে ম্যানেজারকে গালমন্দ করা বা কোনো তেল দেওয়া সহকর্মীর সম্পর্কে কুকথা বলা, এইসব কাজগুলো নির্দ্বিধায় করতে পারি। মদ খেলেও কোনোদিনই আমরা আকণ্ঠ মাতাল হইনি। তাহলে আবার রথিনকে জবাবদিহি করতে হবে ওর স্ত্রী স্বরূপার কাছে। যদিও আমার কেন জানি না মনে হয় যে রথিন ও স্বরূপার সম্পর্ক ঠিক স্বাভাবিক নয়, যদিও এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবি না। আমি অবশ্য আকণ্ঠ মাতাল হতেই পারি, কারণ আমার কিন্তু কোনো পিছুটান নেই, কিন্তু সেটা আমি করি না। পাছে আমায় দেখে রথিনের মনের সুপ্ত বাসনা প্রকট হয়ে ওঠে। রথিন তো মাঝে মধ্যেই বলে বসে, বুঝলি মনীষ, তোকে দেখে আমার হিংসে হয়। 32 বছর বয়সেও বেশ হাত পা ঝাড়া, পিছুটান নেই, কেউ কিছু বলার নেই। আর আমায় দেখ, উঠতে বসতে বউকে লুকিয়ে মজা করতে হয়। ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেও আমি জানি নিজের মনের মতো কেউ না থাকার যন্ত্রণা ঠিক কতটা। ঘড়ির দিকে একবার দেখলাম, ঘড়ির কাঁটা এখন প্রায় 7:15 ছুঁই ছুঁই। রথিনের এতটা দেরি কিন্তু হয় না কোনোদিন। আজ হঠাৎ এতটা দেরি হচ্ছে কেন? ভাবলাম একবার ফোনে যোগাযোগ করি। মোবাইলটা বের করে সবে রথিনের নাম্বারটা ডায়াল করতে যাব, এমন সময় কিরে মনীষ বলে প্রায় আমার সামনের সিটে এসে বসলো রথিন। আমি প্রায় ভ্যাবাচাকা খেয়ে বললাম, আরে আমি তো ভাবছি যে আজ এত লেট যখন করছিস তাহলে হয়তো আসবি না, তাই তোকেই ফোন করতে যাচ্ছিলাম। আর চোখে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে রথিনের পাশের চেয়ারে একটা মেয়ে এসে বসলো। এই মেয়েটি কি রথিনের সঙ্গে এসেছে? চোখে চশমা, কোকড়ানো চুল, আর মেয়েটির মুখে হালকা হাসি সবসময় লেগে রয়েছে। রথিন আমার মুখের ভাব দেখে মনের কথা বুঝে বলল, আজ দেরি হওয়ার কারণ কিন্তু ইনি। বাই দ্য ওয়ে, আলাপ করিয়ে দিই, ও জয়িতা, আর জয়িতার কাছে তোর পরিচয় দেওয়ার কোনো দরকার নেই, কারণ ও নিজেই এখানে আসার জন্য জেদ করেছে যাতে তোর সাথে দেখা করতে পারে। আমি একটু অবাকই হলাম, বললাম, আমার সঙ্গে দেখা করতে? হঠাৎ? এই উত্তরটা রথিন নিজেই দিতে যাচ্ছিল, কিন্তু ওকে প্রায় থামিয়ে দিয়ে জয়িতা বলল, ফেসবুকে আপনার লেখা গল্প আমি পড়েছি, খুব ভালো গল্পগুলো। আমি অনেকদিন ধরে রথিনদার প্রজেক্টে কাজ করছি, কিন্তু কিছুদিন আগেই জানতে পারি যে আপনারা বন্ধু, তাই একরকম জেদ করেই। এরকম একটা পরিস্থিতি যে কোনোদিন আমার সঙ্গে হবে সেটা অনুমেয় ছিল না। তাই কোনো জবাব না দিয়ে বোকার মতো একটু হেসে বললাম, আমাকে তুমি বলতে পারো। আসলে আপনি শুনলে কেমন যেন মনে হয় যে বয়সটা বেশ বেড়ে গিয়েছে। কথাটা শুনে জয়িতা খুব মিষ্টি করে হাসলো, আর সেই সময় চোখে পড়ল ওর গজদাঁত। এই গজদাঁতের হাসি যেন জয়িতাকে মোহময়ী করে তুলেছে। জয়িতাকে প্রথম দিনেই বেশ ভালো লেগে গেল আমার। রান্নাঘরে সজোরে বাসনগুলো পড়ার শব্দ শুনতে পেল সোনা। শব্দটা পাওয়ার সাথে সাথেই ভয় কুকড়ে গেল সে, কারণ এখন আর শুধু বাসন পড়ার শব্দ নয়, সাথে শোনা যাচ্ছে
অন্য শব্দ। বাবা কি তাহলে আরো একবার হাত তুলল মায়ের উপরে? ছোট সোনা ভয় কুকড়ে গেল, কেননা তার সন্দেহ অমূলক নয়। রান্নাঘর থেকে শুরু হওয়া ঝগড়া হঠাৎ পাশের ঘরটায় সরে গিয়েছে এবং সেই ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দ পেল শোনা। বন্ধ দরজার ওপার থেকে রোজকার মতোই মায়ের কাকুতি মিনতির শব্দ ভেসে আসছে। বাবা যে মায়ের গায়ে অনর্গলা হাত তুলে চলেছে সেটা মায়ের আর্তনাদ থেকেই পরিষ্কার বুঝতে পারছে শোনা। অবশ্য মা বলেছে যে যদিও এরকম শব্দ শুনতে পায়, নিজের কান দুটো যেন হাত দিয়ে ঢেকে নেয়, তাহলেই আর শব্দগুলো ওকে শুনতে হবে না। অদম্য এক ভয়ে কাঁপতে কাঁপতে শোনা নিজের কান দুটো ঢেকে নেয়। মুখে গুনগুন করতে থাকে মায়ের ঘুম পাড়ানি গান। ফেসবুকে সার্চ করতে করতে খুঁজে পেলাম আমার বিভিন্ন গল্পে জয়িতা দত্তের কমেন্টগুলো। দেখে বেশ ভালো লাগলো যে জয়িতা আমার প্রায় প্রতিটা গল্পই পড়েছে। এরকম একজন ভক্ত পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। জয়িতা দত্তের ফেসবুক প্রোফাইলে ঢুকে ওর সম্পর্কে জানার ইচ্ছে হলো, তাই একটু ভেবে ঢুকে পড়লাম। গত কয়েকদিনে অবশ্য এই ইচ্ছা আমি অনেকবার পূরণ করেছি। দিনের মধ্যে একাধিকবার জয়িতার প্রোফাইল পিকচারে চোখ বুলিয়েছি। সেই গজদাতের হাসি, সেই হাসি যা আমার মনে রয়ে গিয়েছে। তবে প্রোফাইলে খুব বেশি কিছু লেখা নেই দেখছি। বলা যায় জয়িতার প্রোফাইলটা লক হয়ে রয়েছে। এই লকড প্রোফাইল জয়িতার ব্যাপারে যে একটা রহস্য আমার মনে তৈরি হয়েছে সেটা অস্বীকার করবার উপায় নেই। সত্যি বলতে যতবারই জয়িতার হাসি মাখা মুখটা প্রোফাইলে দেখছি, মনের মধ্যে কেমন যেন হচ্ছে, একটা অদম্য আকর্ষণ অনুভব করছি ওর প্রতি। এমন সময় মোবাইলটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল কম্পিউটারের টাস্ক বারের সময়ের দিকে। দুপুর 1:15 বাজে, অর্থাৎ দুপুরে লাঞ্চের জন্য রথিনের ফোন এসেছে। হ্যালো রথিন, আজ কি ঝুপড়িতে খাবি? না না, আজ ব্যস্ত আছি রে। তবে জয়িতা যাচ্ছে খেতে, মেন বিল্ডিং এর ক্যান্টিনে যাচ্ছে জয়িতা। একা আছে ও। তুই যদি সঙ্গে যাস তাহলে ওর একটু ভালো লাগবে হয়তো। ও, জয়িতা একা আছে? যাব কি তাহলে? আরে ভাই, ও তোর ফ্যান, তোর সাথে বসে খেতে পারলে ওর ভালোই লাগবে। বেশ, তাহলে যাই। ক্যান্টিনের মাঝ বরাবর ছোট্ট টেবিলটায় মুখোমুখি বসেছি আমি আর জয়িতা। আশেপাশের চেয়ার টেবিলে এখনো ভিড় হওয়া শুরু হয়নি, তবে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া শুরু হলেও আমাদের মধ্যে যে খুব একটা কথাবার্তা হচ্ছে তেমনটা কিন্তু নয়। নিজেদের মতোই মাথা গুঁজে আমরা খেয়ে যাচ্ছি। আমার একটু অস্বস্তি হলেও সেই ভাবটা যতটা সম্ভব গোপন করবার চেষ্টা করছি। এর মাঝেই জয়িতা কথা বলা শুরু করলো। আপনি, সরি, তুমি কতদিন এই কোম্পানিতে রয়েছো? এই সব নিয়ে 8 বছরের এক্সপিরিয়েন্স। যদিও এই কোম্পানিতে 3 বছর হলো কাজ করছি। তোমার কত বছর হলো? আমার এটাই প্রথম কোম্পানি, 3 বছর হলো এখানে কাজ করছি। ওকে ওকে। আচ্ছা, তোমার লেখালেখি নিয়ে আগে কিরকম পরিকল্পনা রয়েছে? তেমন কিছু তো ভাবিনি, তবে লিখে যাওয়ার ইচ্ছে রয়েছে। সামনের বছর বই বেরোবে আমার। ওয়াও, দারুণ ব্যাপার। তোমার গল্পগুলো ভালো লাগে, কিন্তু ঠিক কি ধরনের হরর যেন ওগুলো? লাভক্রাফটিয়ান হরর। হ্যাঁ, আজকাল এই টার্মটা ফেসবুক সাহিত্যে খুব শুনতে পাচ্ছি। তা আজকাল কি নিয়ে লিখছো? একটা সামাজিক বিষয়ের সঙ্গে লাভক্রাফটিয়ান থিম মেশানোর চেষ্টা করছি। জানি না কতদূর কি করতে পারবো। বাহ, বেশ অন্য ধরনের ভাবনা। আমি আরো কিছু বলতে যাচ্ছিলাম, এমন সময় জয়িতার মোবাইলটা বেজে উঠল। একবার নয়, বারবার। দেখলাম সে ফোনটা না ধরে আমাকে নিজের মনের কথা বলবার জন্য উদ্যোগী হচ্ছে। আমি জয়িতাকে থামিয়ে দিয়ে বললাম, হয়তো কেউ কোনো দরকারি কথা বলবে তাই বারবার ফোন করছে।
রিসিভ করে নাও ফোনটা। জয়িতার মুখ দেখেই বুঝলাম যে ফোনটা ধরবার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই। চোখে মুখে যেন একটা ভয়ের ছাপ। ও চেয়ার ছেড়ে উঠে ফোনের রিং ব্যাক করে বাইরের দিকে চলে গেল। আমি আমার খাবার শেষ করার দিকেই মন দিলাম। স্যার দেখুন না, যদি কোনোভাবে আমায় চাকরিতে রাখা যায়। অনুরোধের সুরে বলে সুরঞ্জন। একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে সুরঞ্জন, কিন্তু একজনের টাকায় কি আর এ যুগে সংসার চলে? হয়তো সেই রাগেই প্রতি রাতে মদ খেয়ে বাড়ি ফিরে সে নিজের স্ত্রীকে মারধর এবং শারীরিক শোষণ করে। না না না, আমি আমার জন্মদিনের পার্টিতে তোমায় ইনভাইট করেছি বলে এটা ভেবে নিও না যে তোমায় চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত আমি পরিবর্তন করেছি। তোমার পারফরমেন্স সত্যি খুবই খারাপ। আই এম সরি। কেকের একটা টুকরো মুখে পুড়তে পুড়তে ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে বলেন অরুণ চৌধুরী। সুরঞ্জন আবার অনুরোধ করে, স্যার স্যার প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু প্লিজ আমাকে চাকরি থেকে বরখাস্ত করবেন না। এই সময়ে একটু দূরে একটা টেবিলে রাখা খাবার তুলতে এলেও একজন বিবাহিতা মহিলা। চোখে মুখে একটা অস্বস্তির ছাপ স্পষ্ট। অরুণ চৌধুরীর লোলুপ দৃষ্টি তার দিকে আটকে গেল। মহিলার শরীরের প্রতিটা গোপন অন্ধকার ভাঁজগুলো তিনি খুঁজে বেড়াচ্ছেন। ঠোঁটের উপর দিয়ে একটা আঙুল চালিয়ে বললেন, তোমার চাকরি একমাত্র তোমার স্ত্রী বাঁচাতে পারে। সুরঞ্জন একবার নিজের স্ত্রীর দিকে দেখে অবাক চোখে বলল, ঠিক বুঝলাম না স্যার। অরুণ সুরঞ্জনের চোখে চোখ রেখে বললেন, তোমার চাকরি তখনই থাকবে যদি তুমি তোমার স্ত্রীকে রাজি করাতে পারো যাতে সে আমায় খুশি করে। সুরঞ্জন প্রথমটাই নিজের কানকে বিশ্বাস করতে পারল না। অরুণ ক্রোড় হেসে বললেন, যেদিন রাতে চাইবো সেদিন রাতেই তোমার স্ত্রীর সাথে আমি শোবো। সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। এটা যদি করতে পারো তাহলে শুধু যে তোমার চাকরি থাকবে তা নয়, তোমাকে খুব তাড়াতাড়ি সাব রিজিওনাল ম্যানেজার বানিয়ে দেবো আমি। সুরঞ্জন একবার স্ত্রীর দিকে দেখে নোংরা হাসল, কিন্তু তারা জানতেও পারল না যে সেখান থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে শোনা সব কিছুই শুনেছে। তার বাবা যে এবার নিজের চাকরি বাঁচানোর জন্য তার মাকে বিক্রি করতে চলেছে, এই সত্যিটা যেন কিছুতেই মেনে নিতে পারছে না সোনা। শনিবার সকালে গরম চা সহযোগে টিভিতে খবর দেখছি। খবরের চ্যানেলে একের পর এক দরকারি খবর পড়া হচ্ছে। ঠিক এই সময় খবরটা দেখলাম এবং দেখেই আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। একটা আত্মহত্যার খবর দেখানো হচ্ছে টিভির পর্দায়। খবরটা বীভৎস একটা অনুভূতির সৃষ্টি করলো আমার শরীরে। কেননা আত্মহত্যা করেছে একটা 13 বছরের মেয়ে। খাস কলকাতার একটা মধ্যবিত্ত বাড়িতে এমন এক বীভৎস ঘটনা, এই ব্যাপারটাই যেন আমার আত্মা অবধি নাড়িয়ে দিল। এত ছোট একটি মেয়ে কেন নিজের জীবন নিল, এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন খবরের চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। কিন্তু একবারের জন্যও কেউ এটা ভেবে দেখছে না যে মেয়েটির বয়স মাত্র 13। সে কিন্তু কোনো প্রবল মানসিক চাপ ছাড়া এই পদক্ষেপ নিতেই পারে না। তবে মেয়েটির আত্মহত্যার আসল কারণটা কি? সারাটা দিন আমার মাথা থেকে কিছুতেই যেন এই প্রশ্নটা ঝেড়ে ফেলতে পারছিলাম না। ইন্সপেক্টর অধীরাজ চৌধুরী দাঁড়িয়ে রয়েছেন ফরেন্সিক বিভাগের পোস্টমর্টম রুমে। মুখে একটা গুরু গম্ভীর ভাব। কিছুটা দূরে দাঁড়িয়ে ফরেন্সিক ইনচার্জ জয়ন্ত কিছু দরকারি কাজ সারছে।
মেঘনার আত্মহত্যার তদন্তের দায়িত্ব পড়েছে ওর কাঁধে। 13 বছরের মেয়েটির এই চরম পদক্ষেপে পুরো শহর যেন স্তম্ভিত। মিডিয়ার উৎসাহ কিছু কম নয়। মেয়েটির আত্মহত্যার কারণ নিয়ে গত 3 দিন ধরে বিভিন্ন খবরের চ্যানেলে নিজেদের কনস্পিরেসি থিওরি চালাচ্ছে। নিছক খেলার চলেই যেন সত্যিকে নিজের মতো গড়ে তোলার চেষ্টা করছে সকলে। সত্যি বলতে এখনো অবধি মেয়েটির আত্মহত্যার কোনো সঠিক বা সম্ভাব্য কারণ তিনি খুঁজে পাননি। না তার স্কুলের কোনো ব্যাপার রয়েছে নেপথ্যে, না পড়াশোনার চাপের কোনো রকম আভাস তিনি পেয়েছেন। এই সময়ে জয়ন্ত এগিয়ে এলো অধিরাজের দিকে। স্যার, আত্রের মৃতদেহ পরীক্ষা করে সম্ভাব্য কারণ হয়তো জানতে পেরেছি। খুলে বলো কি ব্যাপার। আত্রের সাথে বলপূর্বক শারীরিক সম্পর্ক করা হয়েছিল বলেই আমার অনুমান। জয়ন্ত, তুমি এতটা নিশ্চিত কিভাবে হচ্ছ? স্যার, আত্রের প্রাইভেট পার্ট ভালো করে পরীক্ষা করেই বলছি আমি। আর তাছাড়া ওর নখের ওপরে কিছু সূক্ষ্ম স্কিন ম্যাটারও পেয়েছি, যার সাথে আত্রের চামড়ার কোনো মিল নেই। তবে কি ধর্ষকের চামড়ার পার্টিকেল? পসিবল স্যার। তবে আমার একটা কথা মনে হচ্ছে, একটা 13 বছর বয়সের মেয়েকে দেখে কারো মনে এমন ভাবনা আসা। পেডোফাইল। Whoever has done this, he is a pedophile. জয়ন্ত, এক কাজ করো, স্কিনের যে ট্রেস পেয়েছো তার সাথে আমাদের ডেটাবেসের স্ক্যান চালাও, দেখো তো কিছু পাও কিনা। পেডোফিলিয়ার শিকার হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে, আপাতত এই ধারণা নিয়েই এগোতে পারি আমরা। ইয়েস। মায়ের গালে বাবার থাপ্পড়ের তীব্র শব্দটা খুব কানে লাগলো সোনার। এই শব্দটা শুনলে ভয়ে যেন কুকড়ে যায়। বাইরের বারান্দায় বসে সোনা নিজের 2 কানে হাত রেখে সমস্ত কথা না শোনার ভান করছে। ততক্ষণে সুরঞ্জন আর তার স্ত্রী শ্রীময়ীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়েছে। তুমি কেমন স্বামী? নিজের চাকরির জন্য ওর শরীর বেঁচে এলে তুমি। এই মুখ সামলে কথা বলবি। তুই আর তোর সোনাকে খাওয়াই কে? আমার পয়সা না থাকলে তোদের যে কি হতো সে ভালো করে জানা আছে। আমার ঘাড়ের উপর বসে বসে গিলবে আর আমাকেই না বলা। এই বাড়িতে সব আমার কথা অনুসারী হয়েছে, আর আজকেও তাই হবে। আমি ওই অরুণ চৌধুরীর সাথে কিছুতেই শোব না। তোমার লজ্জা করে না? আর একটা কথা বললে না, মুখটা মেরে ভেঙে দেবো। তোর নাটকের জন্য যদি আমার চাকরি গেছে, তাহলে তুই আর তোর সোনা দুটোকেই কেটে ফেলে দেবো। তাই করো, হ্যাঁ তাই করো, মেরেই ফেলো আমাদের। একবারের জন্য ভেবে দেখেছো রোজকার এই ঝামেলায় ওনার মনের উপরে কতটা চাপ পড়ে? যা ওসব ন্যাকা কান্না কাঁদতে আসবি না। স্যার কিছুক্ষণের মধ্যেই আসেন, যা তৈরি হয়ে নে, না হলে আজ তোর একদিন কি আমার একদিন। সোনার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মাঝে মধ্যে সে ভাবে যে সে কি অবাঞ্ছিত সন্তান, না হলে মা বাবা কেন এত অখুশি, কেন সব সময় ওদের মধ্যে ঝগড়া হয়েই চলেছে। সোনার ভালো লাগে না। ঠিক এই সময়ে বাড়ির বাইরে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির জানালার কাছ নামিয়ে একটা লোক বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। বাড়ির দিকে না বলে সোনার দিকে তাকিয়ে আছে বলা ভালো। অরুণ চৌধুরীর চোখে ধীরে ধীরে ফুটে উঠছে এক লোলুপ নোংরা দৃষ্টি। হাতে ধরা রিপোর্টে একবার চোখ বুলিয়ে নিলেন অধিরাজ। কিছু দূর পরই একটা হতাশা এবং বিরক্তি মিশ্রিত ভাব তার মুখে ফুটে উঠল। মেয়েটির হাতে যে স্কিন সেলের ট্রেস পাওয়া গিয়েছে, সেই ট্রেসের সাথে সদৃশ্য কোনো তথ্য পুলিশের ডেটাবেসে পাওয়া যায়নি। তার মানে নতুন কোনো অপরাধী? নিজের মনেই কথাটা বলে ওঠেন অধিরাজ। কেবিনের দরজা ঠেলে ঢোকে অধিরাজের সহকারী কিংশুক। তাকে দেখে চেয়ারের শরীরটা এলিয়ে দিয়ে অধিরাজ জিজ্ঞেস করেন, কিছু খবর পেলে? কিংশুক একটু আশাহত ভাব নিয়ে মাথা নাড়িয়ে বলল, না স্যার, পাড়াটা
এমনিতেই অনেক ছোট এবং পুরনো, তার উপরে সিসিটিভিও ইনস্টল করা নেই কোথাও। আশেপাশে খুব বেশি বাড়িও নেই, আর যারা আছে তারা নাকি কেউ কিছুই দেখেনি। মেয়েটার বাবা মা কোনো এক অজ্ঞাত কারণে মুখে কুলু পেটেছে, কিছুই বলতে চাইছেন না। কথাটা শুনতে শুনতে অধিরাজ কিছু একটা ভাবছিলেন। বললেন, আত্রের আত্মহত্যার পেছনে এমন কোনো কারণ আছে যা হয়তো আমাদের চোখের সামনে আছে কিন্তু বুঝতে পারছি না আমরা। কিংসুক, এক কাজ করো, আত্রের কাছের বন্ধুদের সাথে যোগাযোগ করো এবং ওদের জিজ্ঞাসাবাদ করো। কিছু না কিছু তো জানা যাবেই। দপদপ করে জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে জয়িতা। আশপাশটা আপাতত শুনশান হয়ে রয়েছে। দু একটা রিক্সা সাইকেল যাচ্ছে বটে, তবে মোটের উপর ফাঁকা রয়েছে রাস্তা। একজন মহিলা দূর থেকে হেঁটে আসছে জয়িতার দিকে। মহিলার চোখে মুখে ভয়ের ছাপ, অতিরিক্ত চিন্তায় চোখের তলায় কালি পড়ে গিয়েছে। এদিকে ওদিকে সে দেখে নিল একবার। তার ভাবটা এমন যে কেউ যেন তাকে ধাওয়া করে চলেছে। জয়িতার কাছাকাছি আসতেই মহিলা কান্নায় ভেঙে পড়ল। জয়িতা এদিক ওদিক দেখে একটা বাড়ির দেওয়ালের আড়ালে মহিলাকে ধরে নিয়ে গেল। মহিলার কান্না কিছুতেই থামছে না। সে এমনভাবে কাঁদছে যেন তার খুব প্রিয় জিনিস তার থেকে দূরে চলে গিয়েছে। জয়িতা বেশ কিছুক্ষণ ধরে তার মাথায় গলায় হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। সব সব আমার জন্য হয়েছে জয়িতা, সব কিছুর জন্য আমি দায়ী, শুধু আমি। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা শান্ত হ। আগে বল, রতন তোকে বেরোতে দেখেনি তো? না। তোকে আগেই বলেছিলাম যে আবার যখন বিয়ে করছিস খুব ভেবে চিন্তে কর, কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না। আত্রেয় রতনকে নিজের সৎ বাবা বলে বিশ্বাস করেছিল, কিন্তু রতনের যে আত্রেয়ের প্রতি কেমন নজর ছিল সেটা আমিও জানি। আরে জানি, রতন রাতের পর রাত আত্রেয়কে ভোগ করেছে রে, বারবার ধর্ষণ করেছে ও আত্রেয়কে। সেই মানসিক চাপে আবার মেয়েটা। আর সবকিছু জেনেও তুই চুপ ছিলি। রতন আমায় ভয় পাইয়ে রেখেছিল যে আমি যদি কাউকে কিচ্ছু বলার চেষ্টা করি তো আমাদের দুজনকে খুন করবে। পুলিশকেও জানানোর সাহস পাচ্ছি না আমি। তুই চুপ না থাকলে বাচ্চা মেয়েটা আজ বেঁচে থাকতো দিদি। তুই নিজের মেয়েকে বাঁচাতে প্রাণপণে কেন ঝাঁপিয়ে পড়লি না সেটাই তো আমার মাথায় ঢুকছে না। এখন কি করবি তুই? পুলিশকে বলবি? না না, বলিস না, প্লিজ বলিস না, বদনাম হয়ে যাবে আমাদের। পুলিশকে জানানোই এখন একমাত্র পথ, কিন্তু তোর যখন ভয় লাগছে তখন জানি না কি করা উচিত। কথাটা বলতে বলতেই কি যেন ভাবল জয়িতা। মনটা ভালো নেই আমার। নিউজ চ্যানেলগুলো চালালেই শুধু একটাই খবর, আত্রি বোসের মুখ, আর খবর বেসে আজ এদের টিআরপি বাড়বে। আর বাড়বে নাই বা কেন? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মেয়েটির ওপরে একজন পেডোফাইল শারীরিক অত্যাচার করেছিল, একবার নয় বারবার। সম্ভবত সেই অত্যাচার আর সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে 13 বছরের আত্রেয়ী। এমন ভয়াল ভয়ঙ্কর খবর তো গরম কচুরির মতো বিক্রি হয়, কিন্তু এই শহরে আরো কত এমন ঘটনা ঘটছে। হয়তো কোনো বন্ধ দরজার পিছনে এমনই কোনো পেডোফাইল নিজের বিকৃত ক্ষুধা নিবারণ করছে এখন। আত্রেয়ীর মৃত্যুর পরে আজ প্রায় 4 দিন হয়ে গেল, কিন্তু পুলিশ কোনোভাবেই এই আত্মহত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি এখনো। এইসব ভাবতে ভাবতেই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছি। এই জায়গাটা অতটা ভালো করে আমি চিনি না। জায়গাটা দেখে মনে পড়ল যে আমি হয়তো আগে একবার এখানে কোনো কারণে এসে পড়েছিলাম, অনেক বছর আগে। আর এই ব্যাপারটা মনে পড়তেই আমার মনে একটা অজানা আতঙ্ক দেখা দিল। সকলে মনে করে যে এই জায়গাটা নাকি অভিশপ্ত,
এখানে নাকি এমন কোনো অপার্থিব বস্তুর অস্তিত্ব রয়েছে যা মানুষকে পাগল করে দেয়। এমন কিছু মানুষকে ভর করে যা তার মনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সে এমন কোনো জিনিস যা মানুষের মনের গোপন থেকে গোপনতম ভাবনাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে সেই মানুষেরই বিরুদ্ধে। এই জিনিস এই পৃথিবীর নয়, এই জিনিস অন্য কোনো অন্ধকার জগতের। অন্তত স্থানীয় লোকরা তো তাই বিশ্বাস করে। আশেপাশে ঘন অন্ধকার জমাট বেঁধে রয়েছে। রাস্তার দুপাশে সারি সারি গাছপালা দাঁড়িয়ে আছে। রাস্তার সমস্ত ল্যাম্পপোস্ট খারাপ, শুধু একটা মাত্র ল্যাম্পপোস্ট মাঝে মাঝে জ্বলে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। আশেপাশের বাড়ি ঘর নেই বললেই চলে, লোকজনের আনাগোনাও এখানে নেই। শুধু মাঝে মধ্যে ট্রেনের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। এখন একটা অন্ধকার টানেলের সামনে দাঁড়িয়ে রয়েছি আমি। এই টানেলের উপরে লাইন দিয়ে মাঝে মাঝে ট্রেন চলাচল করছে। টানেলটা অনেকটাই লম্বা, যেন একটা কালো গহ্বর। দেখলে মনে হয় এমন একটা গহ্বর যার কোনো শেষ নেই। ঠিক সেই সময় জিনিসটা দেখলাম। ওটা কি? দুটো নীলাভ বিন্দু বলে মনে হচ্ছে না? এতক্ষণ তো ছিল না এখানে কিছু। আশপাশটা আরো একবার দেখে নিলাম, কেউ কোথাও নেই। গলাটা কেমন যেন শুকিয়ে এলো। আমার বিচলিত দৃষ্টি আবার চলে গেল টানেলের অন্ধকার গহ্বরের দিকে। আর আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি স্পষ্ট বুঝতে পারলাম যে বিন্দু দুটো আর স্থির নেই। সেই নীলাভ বিন্দু দুটো যেন এগিয়ে আসছে ধীরে ধীরে। না না, ওগুলো শুধুমাত্র বিন্দু নয়, ওগুলো দুটো নীলাভ চোখ। নীলাভ চোখের অদ্ভুত কোনো জিনিস যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি জানি আমায় পালাতে হবে। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি যেন পা তুলতেই পারছি না। আমি ছুটতে শুরু করলাম, কিন্তু কিছুতেই যেন নীল চোখের আগুন থেকে দূরে যেতে পারছি না। আমি যেদিকেই যাচ্ছি সেদিকেই নীল চোখ দুটো যেন আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ওই নীল চোখের এমন দৃষ্টি, সেই দৃষ্টি আমায় সম্মোহিত করে দিচ্ছে। আমি যেন ওই নীলাভ চোখের পিছনে লুকিয়ে থাকা আগুনের দিকে অজান্তেই এগিয়ে যেতে লাগলাম। একসময় শরীরটা বড় হালকা মনে হতে লাগলো আমার। আবার আত্মার ভেতর অবধি যেন সেই নীলাভ চোখের আগুন শুষে নিচ্ছে। আমি চাইলেও কিছুতেই নিজেকে আর আটকাতে পারছি না। ক্রমশ তলিয়ে যাচ্ছি একটা নীলাভ অন্ধকারে। ছোট্ট মেয়েটা মুখ নিচু করে খাটের উপরে বসে রয়েছে। চোখ থেকে ভয়ে ঠিকরে পড়ছে। জলে ভেজা চোখ দেখে অধিরাজ বুঝলেন যে মেয়েটি আত্রেয়ীর মৃত্যুতে ঠিক কতটা ভয়ার্ত হয়ে রয়েছে। মেয়েটির মা অধিরাজকে বলল, বলছি আপনি যদি রুমকিকে একটু ভেবে চিনতে প্রশ্ন করেন স্যার। আসলে এত ছোট একটা মেয়ে আত্মহত্যার কি বা বোঝে বলুন। অধিরাজ নিঃশব্দে আশ্বাস দিলেন। অধিরাজ সামনে রাখা চেয়ারটায় বসতে বসতে বললেন, রুমকি, তোমার নামটা তো খুব সুন্দর। রুমকি মুখটা নিচু করেই বসে থাকে। দুই হাতের আঙুলে আঙুল ঘষেই চলেছে সে সমানে। রুমকি, তুমি আর আত্রেয়ী খুব ভালো বন্ধু ছিলে শুনেছি। বেস্ট ফ্রেন্ড। বেশ, তো রুমকি, তোমায় আত্রেয়ী ওর সবকিছু বলতো? হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে সব কথাই শেয়ার করতাম। ভালো তো। এবার বলো তো, যে আত্রেয়ী কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত ছিল? বা তোমার মনে হয়েছে কখনো যে ও কোনো রকম মানসিক চাপে রয়েছে? ও
ও মুখ ফুটে এই ব্যাপারটা কোনোদিন বলেনি আঙ্কেল। আমি অনেক চেষ্টা করেছি ওকে জিজ্ঞেস করার। ও শুধু বলতো যে ওর মায়ের উপর খুব রাগ। মায়ের ওপর রাগ কেন? আঙ্কেল, ও কোনোদিন কিছু না বললেও আমি বুঝেছিলাম যে ওর সাথে ওর বাড়িতে কিছু খারাপ হচ্ছে। কি বুঝেছিলে? ওর সৎ বাবা, ওর সৎ বাবা ওর সাথে। বেশ বেশ বেশ, আর কিছু তোমাকে বলতে হবে না। রুমকি আর নিজেকে সামলাতে পারে না, কান্নায় ভেঙে পড়ে সে। প্রিয় বান্ধবীর মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারছে না। তাকে বিদায় দিয়ে অধিরাজ ও কিংশুক বেরিয়ে এলো। রাস্তার ধারে দাঁড়িয়ে কিংশুক বলল, রুমকির বয়ানের ওপর ভিত্তি করে আত্রেই সৎ বাবাকে গ্রেফতার তো করা যাবে না। অধিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সেটা না হয় করা যাবে না, কিন্তু আত্রের মায়ের উপরে চাপ তো সৃষ্টি করতেই পারি রুমকির বয়ান ব্যবহার করে। কিংশুকের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অধিরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে। বললেন, আত্রের মা যদি আত্রের ওপরে হতে থাকা যৌন অত্যাচারের প্রতিবাদ করত, তাহলে অন্তত মেয়েটাকে আজ আত্মহত্যা করতে হতো না। এক কাজ করো কিংশুক, আত্রের সৎ বাবা ও মাকে স্টেশনে আসতে বলো। সল্টলেক RDBর সামনে দাঁড়িয়ে রয়েছি দুজনে, আমি আর জয়িতা। আজ প্রায় 5 দিন পরে অফিস চত্বরে দেখা হলো জয়িতার সঙ্গে। ক্যান্টিনে বসে একাই খাওয়া দাওয়া করছিল। মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে সে এক রাশ চিন্তা মাথায় নিয়ে একা বসে রয়েছে। আমি একরকম জোরাজুরি করাতেই সে আমার সঙ্গে বাইরে আসতে রাজি হয়। এই শরীর খারাপ ছিল নাকি তোমার? না, আসলে একটা দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা? কি হয়েছে? কিভাবে যে বলি, কথা দাও তুমি কাউকে বলবে না। কথা দিচ্ছি। কি হয়েছে? আত্রের আত্মহত্যার ব্যাপারটা শুনেছ তো? আত্রেই আমার বান্ধবী প্রিয়াঙ্কার মেয়ে ছিল। সে কি? কিভাবে হলো এসব? এবার তোমায় যা বলবো তা কিন্তু তুমি ভুলেও কাউকে বলো না। কিভাবে হলো সেটা তো বলো। She was getting sexually abused by her stepfather every single night. ওই লোকটা একজন পেডোফাইল। তোমার দিদি কি করছিল? কি করছিলটা সে? লোকটা ওদের দুজনকেই খুন করার হুমকি দিয়েছিল। সেই ভয়েই হয়তো। কথাটা শুনে আমার মাথার মধ্যে কেমন যেন হতে লাগলো। মনে হলো যে মাথার মধ্যে কেউ যেন চিৎকার করছে। ফেটে যাচ্ছে যেন আমার মাথা। শরীরটা হঠাৎ এত কেন খারাপ হতে লাগলো বুঝলাম না। তবে এমন নয় যে এরকম আমার সাথে প্রথমবার হলো। আগেও কখনো কখনো এমনটা হয়েছে, কিন্তু ঠিক কেন এমনটা হয় সেটা জানা নেই। হতে পারে ছোটবেলা থেকেই যেহেতু আমি নরম স্নায়ুশক্তি সম্পন্ন একজন মানুষ, তাই এমন পাশবিক অত্যাচারের কথা শুনলেই শরীরটা খারাপ লাগে। জয়িতাকে ঠিকমতো বিদায় না জানিয়েই সেখান থেকে চলে যেতে বাধ্য হলাম আমি। রাত তখন 9টা। রতন নিজের শরীরটা টেনে নিয়ে যেতে পারছে না আর। রোজ রাতের একটা শরীরের যোগান হচ্ছে না তার। নিজের স্নায়ুকে শান্ত রাখতে আজ একটু বেশি মদ্যপান করেছে সে। টলমলে পায়ে কালী মন্দিরের সামনে এসে দাঁড়ায় সে। রাস্তাটা একটা গলির থেকে ভেতর দিকে ঢুকে গিয়েছে। গলির ভেতর দিয়ে রিক্সা যাতায়াত করলেও এই গলির ভেতরে কোনো কিছুর যাতায়াত নেই। ল্যাম্পপোস্ট থাকলেও দপদপ করে জ্বলে সবসময়। ছোট কালী মন্দিরের উল্টো দিকের গাছটার গায়ে হেলান দিয়ে দাঁড়ায় রতন। বেশি মদ্যপানের ফলে সবকিছু ঘোলাটে দেখছে সে। কালী মন্দিরের আশপাশটা টুকরো টুকরো অন্ধকার জমে রয়েছে। রতনের ঘোলাটে চোখ সেদিকে গিয়েই হঠাৎ আটকে যায়। তার মনে হয়
যে জমে থাকা অন্ধকারের ভেতরে কিছু যেন নড়ে উঠল। কিন্তু এই অন্ধকারের মধ্যে এই সময় কে দাঁড়িয়ে থাকবে? হঠাৎ সে দেখল দুটো নীল চোখ অন্ধকারের ভেতর থেকে যেন তার দিকে তাকিয়ে রয়েছে। তীব্র নীল আলো যেন তার আত্মার ভেতর অবধি দেখতে পাচ্ছে। চোখ দুটো একটু কচলে নেয় রতন, কিন্তু রতনের সাথে সেই নীল চোখ দুটোর দৃষ্টি যেন চুম্বকের মতো আটকে গিয়েছে। ক্রমেই সম্মোহিত হয়ে পড়ছে রতন। রতনের মাথার ভেতর থেকে যেন সে নিজেই কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। রতন ভয়ে ছুটতে শুরু করে। কিছুক্ষণ দৌড়ানোর পরে একবার পিছন ফিরে দেখে রতন, না, কোনো নীল চোখ নেই। তাহলে কি সে পুরোটাই ভুল দেখল? দৌড়ানোর গতি কমিয়ে সে আবার হাঁটতে যাবে। তার চোখে পড়ে নীল চোখের অধিকারী একটা ছায়া তার পেছনে নয়, সামনে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে। সত্যি কি কোনো মানুষে? সেই মূর্তি ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসতে থাকে। নীল দৃষ্টিতে রতন কেমন যেন অচৈতন্য হয়ে পড়তে থাকে। নীল চোখের আগুনের কাছে অজান্তে আত্মসমর্পণ করে সে। মাথার মধ্যে কেউ যেন ক্রমাগত বলেই চলেছে, কিন্তু কি বলতে চাইছে সেটা পরিষ্কার নয়। অরুণ চৌধুরী এসে দাঁড়ান সোনার সামনে। ডান হাতটা সোনার মুখ ও গালের উপরে একবার বুলিয়ে দেন। লোকটার ছোঁয়া ভালো লাগে না সোনার। ছোঁয়ার মধ্যে ঠিক স্নেহ নেই, আছে অন্য কিছু। কিন্তু কি অনুভূতি রয়েছে সেই ছোঁয়ায়, সেটা সোনা বুঝে উঠতে পারে না। শুধু মনের ভেতর থেকে একটা ঘৃণার ভাব বেরিয়ে আসতে চাইছে। তখন ঘরের ভেতরে সুরঞ্জন ও শ্রীময়ীর কথা কাটাকাটি ও মারামারি পর্ব চলছে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি যাব না, যাব না আমি। এই চুপ চুপ, একদম চুপ, আমার সাথে তর্ক করা। তুমি 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 আমার গায়ে হাত তুললে? ছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। অরুণ বাড়িতে এসেছেন বুঝতে পেরে সুরঞ্জন বাইরে বেরিয়ে আসে। নকল হাসি হেসে বলে, স্যার আপনি এসে গেছেন। ঘরের ভিতরে হওয়া উচ্চস্বরে কথাবার্তা অরুণের কানে পৌঁছেছে। তিনি ক্রূর হেসে বলেন, তোমার বউ রাজি হচ্ছে না, তাই তো? সুরঞ্জনের মনের মধ্যে জমে থাকা রাগ কোনো রকমে চেপে বলে, রাজি হয়ে যাবে স্যার, একটু সময় দিন। চাকরিটা ছাড়া কিভাবে চলবে আমার। অরুণ ততক্ষণে সোনাকে আর চোখে দেখে চলেছেন। তারপরে একটা হাত সোনার মাথার উপরে রাখলেন এবং ধীরে ধীরে সেই হাতটা পিঠে নেমে এলো। বেশ বেশ বেশ, তোমার স্ত্রী না মানলেও চলবে, কিন্তু সোনাকে আমার চাই। মানে ও তো বাচ্চা স্যার। তাতে কি হয়েছে? কত লোকের কত রকম শখ থাকে তা তুমি জানো তো। ধরে নাও এটা আমার একটা শখ। স্যার ওর বয়স তো মাত্র 10। তুমি চাকরিটা রাখতে চাও কি না সেটা আমাকে একবার পরিষ্কার করে বলো তো। হ্যাঁ স্যার, হ্যাঁ চাই, চাই স্যার। ব্যাস, তাহলে তোমার সোনাকে নিয়ে আমি ভিতরে গেলাম। সোনা কিচ্ছু বুঝতে পারে না যে ওর সাথে ঠিক কি হতে চলেছে, কিন্তু সে ফুপিয়ে কাঁদতে শুরু করে, বলতে থাকে, মা, মা, আমায় বাঁচাও, আমায় বাঁচাও মা। সে ডাক শুনে বাইরে বেরিয়ে আসে শ্রীময়ী। অরুণকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সুরঞ্জন বেশ কয়েকটা থাপ্পড় মেরে ওকে চুপ করিয়ে দেয়। বলে, আমার চাকরির দায়িত্ব সোনার উপরে। ঘরের দরজা বন্ধ করে সোনাকে বিছানায় শুয়ে দেয় অরুণ। ধীরে ধীরে ভারী শরীরের অরুণ চেপে বসতে শুরু করেন সোনার নরম শরীরের উপর। মা, মা, মা,
বলে চিৎকার করতে গেলেও অরুণ ওর মুখটা চেপে ধরেন। নোংরা ইঙ্গিতে ফিসফিসিয়ে বলেন, আরে 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 ভয় পাচ্ছ কেন? এই আঙ্কেল তো শুধু তোমায় একটু আদর করবে, রোজ আদর করবে। তুমি এত মিষ্টি। সোনার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে। ঘরের ভেতর থেকে ভেসে আসে সোনার আর্তনাদ। এ যেন বাঁচতে চাওয়ার আর্তনাদ। সোনার শরীর, মন, আত্মবিশ্বাস, আত্মমর্যাদা ভাঙার শুরু হলো সেই দিনই। চোখটা কিছুতেই খুলতে পারছে না রতন। চোখ দুটো খুব ভারী হয়ে গিয়েছে। মাথার ভেতরের রাশি রাশি আবল তাবল কথা আর ফিসফিসানি শুনতে শুনতেই কখন যে সে ঘুমিয়ে পড়েছে সেটা সে বুঝতেই পারেনি। ঘুমটা ভাঙতেই তার সারা শরীর ভয় অবশ হয়ে গেল। কেননা সে দেখল যে তার হাত দুটো হাতের জায়গায় নেই, বরং সেগুলো যেন পেটের ভেতর ঢুকে গিয়েছে। হাজার চেষ্টা করেও সে হাত দুটো কিছুতেই পেটের ভেতর থেকে বের করতে পারছে না। চিৎকার করতে পারছে না সে, ডাকবে কাকে? চারিদিকের নীলাভ অন্ধকারে কেউ কোথাও নেই। মুখ দিয়ে শুধু গোঙানির শব্দ ছাড়ার কিছুই বেরোচ্ছে না। এবার সে বুঝতে পারল যে তার পেটের ভিতরের দিক থেকে গলার দিকে কি যেন উঠে আসছে, শ্বাস যেন আটকে আসছে তার। সেই জিনিসটা এখন গলার কাছে আটকে রয়েছে, কাঁচতে পারছে না সে। শুধুই মনে হচ্ছে যে তার নিজের হাত দুটোই কি শরীরের ভেতর থেকে তার গলা টিপে ধরছে। কিন্তু এটা তো সম্ভব নয়। ওই নীল চোখ, ওই নীল চোখ দুটো দেখার পর থেকেই তার এমন হয়েছে। আর কিছু ভেবে উঠতে পারছে না সে, কারণ তার হাত দুটো যেন এবার গলা ছাড়িয়ে মুখের দিকে এগিয়ে আসছে ভিতরের দিক থেকে। হৃদযন্ত্র ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে রতনের। বেঁচে ওঠার আকুতি করতে চাইছে সে, ঠিক যেমনভাবে আত্রেই প্রতি রাতে তার কাছে অনুরোধ করেছে। কিন্তু অকথ্য পাশবিক অত্যাচার চালিয়েছে সে। একসময় দুটো হাত একত্রে পাকানো অবস্থায় মুখ থেকে বেরিয়ে আসে। এমন এক দৃশ্য রতনের সহ্যের অতি। হৃদযন্ত্র আর সে চাপ নিতে পারে না। শ্বাস রোধ হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়ল সে। একই টেবিলে আমি, জয়িতা আর রথিন বসে রয়েছি। তিনজনের সামনেই রয়েছে চকলেট মিল্কশেক। আমাদের টেবিলটা পুলের একদম পাশেই, তাই সকলের জলক্রীড়া খুব ভালোভাবেই চোখে পড়ছে। তুমি এত চুপচাপ কেন মনীষ? কোনো অসুবিধা হয়েছে নাকি? আরে কিছু না জয়িতা, আজকে সকাল থেকেই মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে আমার। আগেও এমনটা আমার সাথে হয়েছে, কিন্তু আজ হঠাৎ অনেকদিন পর এমনটা হলো। ডাক্তার দেখিয়েছো? একবার দেখিয়েছিলাম, বলেছিল আমার মাথায় নাকি প্রচণ্ড স্ট্রেস পড়েছে। এই সময় খেয়াল হলো যে রথিন চুপচাপ বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় মগ্ন রয়েছে সে। কই রে, তোর ফোন তো বেশ কয়েকদিন ধরে লাগছেই না, হয়েছে কি তোর ফোনে? আমার ফোনে মানে ও কিছু না, নতুন ফোন। কি ব্যাপার রথিনদা, এনিথিং সিরিয়াস? না না, তেমন কিছু নয়। দাঁড়া তো দেখি, তোর জ্বর টর আবার হলো নাকি? কথাটা বলে রথিনের চোখে চোখ রেখে কপালে হাত রাখতেই আমি বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার চোখের সামনে কতগুলো টুকরো টুকরো ছবি ভেসে উঠতে লাগলো। এই ছবিগুলোর কি মানে সেটা বুঝে উঠতে পারলাম না, কিন্তু অস্পষ্ট দৃশ্যগুলো দেখবার পর থেকে মাথার ভেতরে কারোর গলার আওয়াজ যেন শুনতে পেলাম। কেউ যেন আমার মাথার ভিতরে অনবরত কিছু কথা বলে চলেছে। আমি আর ভাবতে পারলাম না,
শরীরটা বেশ দুর্বল লাগছে। সেই না শেষ হওয়ার টানেল, ট্রেনের হুইসেল, সেই দুর্ভেদ্য অন্ধকার, আর সেই নীল চোখ। ঠিক এই সময়ে সামনের দেওয়ালে লাগানো টেলিভিশনে একটা খবর দেখানো শুরু হলো। আমি হঠাৎ করেই সম্বিত ফিরে পেতে সেই খবর অবাক হয়ে দেখতে লাগলাম। কেননা খবর অনুযায়ী আত্রেয়ীর সৎ বাবা রতন নাকি কাল রাতে নিজের বাড়িতেই ঘুমের মধ্যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা গেছে। রতনের স্ত্রীর কাছ থেকে জানা গিয়েছে যে রতনের হার্টের কোনো অসুবিধা কোনো কালেই ছিল না, তাই এই আকস্মিক মৃত্যু পুলিশকে একটু হলেও দ্বন্দ্বে ফেলেছে। আত্রেয়ীর আত্মহত্যার কেসে যেহেতু রতন মূল সন্দেহভাজন ছিল, তাই পুলিশের পক্ষ থেকে রতনের সম্পর্কে সমস্ত রকম তথ্য তারা আরও খুঁটিয়ে দেখছে। আত্রেয়ীর আত্মহত্যায় আর কোনোভাবে রতন যুক্ত ছিল কিনা সেই ব্যাপারটাই পুলিশ এবার খতিয়ে দেখবে। জয়িতা টিভির খবরটা মন দিয়ে দেখলেও আমি কিন্তু অন্য একটা জিনিস লক্ষ্য করতে ব্যস্ত ছিলাম। আমি দেখলাম খবরটা দেখতে দেখতেই রথিনের স্বভাবের মধ্যে একটা আমূল পরিবর্তন আসছে। তার হাত পা কাঁপছে, চোখ মুখ কেমন যেন বসে যাচ্ছে। অর্থাৎ কোনো কারণে তুমুল ভয় পেয়েছে সে। কোনো কথা মুখ ফুটে বেরোচ্ছে না আর। রথিন যেন এমন কিছু দেখে ফেলেছে যা তার আত্মাটা অবধি শুষে নিচ্ছে। আমি কিছু জিজ্ঞাসা করবার আগেই রথিন সেখান থেকে উঠে চলে গেল। মনে হলো যেন সে সেখান থেকে পালিয়ে বাঁচল। রথিন চলে যাবার পরে ওর ভঙ্গিমা দেখে জয়িতা আর আমার মনে একটা যেন সন্দেহ দানা বাঁধল। আমার মাথার ব্যথাটা বাড়ছে, আবার শরীরটা খারাপ লাগছে। মাথার ভিতর থেকে আবার কেউ যেন চিৎকার শুরু করেছে। মনের ভিতরের চেপে থাকা একটা অজানা রাগের ভাব জানি না কেন হঠাৎ মাথা চাড়া দিয়ে উঠল। বাইরে তখন সন্ধে নেমেছে, ঠান্ডা একটা হাওয়া বইছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলো তির্যকভাবে ঘরের ভেতরে এসে পড়েছে। স্টেশনে নিজের কেবিনে বসে রয়েছেন অধিরাজ রায় ও কিংশুক। টেবিলের উপরে রাখা চায়ের কাপ থেকে তখনও ধোঁয়া উঠছে। কিংশুক চায়ের কাপটা টেবিলের উপর শব্দ করে রেখে বলল, ডাক্তারবাবু তো বললেন যে হার্ট ফেলিওর হয়েই রতনের মৃত্যু হয়েছে, মানে কোনো খুনের ব্যাপার নেই, অন্তত ডাক্তারের তাই মত। অধিরাজ এবার মুখের উপর দিয়ে হাত চালিয়ে নিয়ে বললেন, সব খুব তাড়াতাড়ি হলো না? আমরা ধরতে পেরেছিলাম যে রতন আত্রেয়ীকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত, আর সেই ব্যাপারটা বুঝে ওঠার 2 দিনের মধ্যেই রতনের মৃত্যু হলো। অদ্ভুত ব্যাপার। দুজনে আর কোনো কথা বলল না। রতনের মৃত্যুর সাথে সাথেই যে আত্রেয়ীর আত্মহত্যা রহস্যের কেস বন্ধ হবে তা বলাই বাহুল্য। আসতে পারি স্যার? একজন মহিলার গলা শুনে অধিরাজ আর কিংশুক প্রায় একসাথেই কেবিনের দরজার দিকে দেখল। তারা দেখল সেখানে দাঁড়িয়ে রয়েছে প্রিয়াঙ্কা ও জয়িতা। আসুন ম্যাডাম, হঠাৎ কি মনে করে? কিছু কথা বলার ছিল আমার। দেখুন, আমি জানি যে আপনাদের সন্দেহ ছিল রতনের উপরে, যে ওর জন্যই আমার মেয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, এটা সত্যি যে রতন আমার মেয়েকে শারীরিকভাবে শোষণ করত, আমাদেরও খুন করার হুমকিও দিয়েছিল। তাই আমি চুপ করে থাকতাম সব সময়। আমার মনে সেই জোর ছিল না যে আমার মেয়েকে বাঁচাবো ওই পশুর হাত থেকে। আমার মনে হতো যে ওকে গলা টিপে মেরে ফেলি আমি, কিন্তু পারিনি। আমার মেয়েটাকে বাঁচাতে আমি পারিনি। কিন্তু স্যার, আজ আপনাদের একটা কথা বলবো যে ব্যাপারে কেউ জানে না। কি কথা? কি জানেন তো স্যার, সুবিধাবাদী লোকের তো অভাব নেই দুনিয়ায়। কেউ যখন জানতে পারে যে আপনার ফায়দা অন্য একজন তুলছে, তখন সেও আপনার ফায়দা তুলতে চায়। ঠিক কি বলতে চাইছেন বলুন তো? রতন একা নয়, আরো একজন ছিল, যে রাত বিরেতে রতনের সাথে মিলে একত্রে
আত্রেয়কে সেক্সুয়ালি অ্যাবিউজ করত, সেই ব্যক্তিটিও ঠিক ততটাই দায় যতটা দায় ছিল ওই রতন। ওরা দুজনে মিলে অনেক বাচ্চা ছেলে মেয়ের সাথে এমনটা করেছে স্যার। ওদের একটা গোপন আস্তানা আছে যেটা সম্পর্কে কেউ জানে না, কিন্তু আমি একদিন ওদের অনুসরণ করে খুঁজে পেয়েছিলাম সেই আস্তানা, কিন্তু লোক লজ্জার ভয়ে কিছু বলার সাহস পাইনি স্যার। আপনি যদি আগেই ব্যবস্থা নিতেন তাহলে আজ আত্রেয়কে মরতে হতো না। তবে আমি নিশ্চিত যে ওই আস্তানায় সমস্ত দরকারি প্রমাণ আমরা পেয়ে যাব, এবং রতন যখন মারা গেছে তখন ওই ব্যক্তি সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা করবেই। যাই হোক, সেই দ্বিতীয় ব্যক্তিকে আপনি চেনেন? মোবাইলের অ্যালবাম সেকশন থেকে একটা ছবি বের করে অধিরাজকে দেখায় সে। দিনের পর দিন শারীরিক শোষণে ও অত্যাচারে সোনার মন আর শরীর দুই ভেঙে গিয়েছে। তার চেয়েও বড় কথা যে সে তার বাবা মায়ের উপরে সমস্ত রকমের বিশ্বাস এবং আস্থা হারিয়েছে। বাবার চাকরি টিকে গিয়েছে, সে এখন রিজিওনাল ম্যানেজার। বাবা আর মায়ের সাথে দুর্ব্যবহার করে না, কেননা সে নিজের সন্তানের শরীর এবং আত্মাকে বিক্রি করে এই সুখ কিনেছে। প্রায় প্রতি রাতেই এই শারীরিক অত্যাচার সোনাকে সহ্য করতে হয়। অরুণ চৌধুরী যেন তার হাড় মাস অব্দি কিলে খেয়ে নেয়। শিশু শরীরের প্রতি তার অদম্য এবং বিকৃত কামের শিকার হিসেবে সোনা আত্মসমর্পণ করে। তার সারা শরীরে ব্যথা হলে যখন সে মাকে বলে, মা বলে সহ্য করে নিতে, তা না হলে সুরঞ্জন দুজনকেই খুন করবে। কিন্তু সোনার মনের মধ্যে জমতে থাকে ক্ষোভ জমতে থাকে তার মা বাবার উপরে। অবচেতন মনের কোণে হয়তো সে অনেকবারই সুরঞ্জন ও শ্রীময়ীকে খুন করেছে। সচেতন মন সব অন্যায় মুখ বুজে সহ্য করে নেয়, কিন্তু অবচেতন মন করতে চায় বিদ্রোহ, নিতে চায় তার প্রতিটা অপমানের প্রতিশোধ, শেষ করে দিতে চায় সুরঞ্জন, শ্রীময়ী ও অরুণের জীবন। কিন্তু এত ছোট মাথা এতটা চাপ নিতে পারে না। অন্যায় হলেই শুরু হতে থাকে ব্যথা। এই রোজকার গঞ্জনা থেকে বাঁচতে সোনা ঠিক করলো সে পালিয়ে যাবে। একদিন সোনা করল সেটাই যেটা সে ভেবেছিল। তখনও বাবা বাড়িতে ফেরেনি, আর মা অন্যদিকে নিজের কাজে ব্যস্ত ছিল। সেই সুযোগেই সোনা পালালো বাড়ি ছেড়ে, যদিও সে জানে না কোন দিকে যাবে। কিন্তু সে মুক্তির একটা স্বাদ পেল সোনা। কতক্ষণ দৌড়চ্ছে সে জানে না। দৌড়তে দৌড়তে বাড়ি থেকে অনেক দূরে এসে পড়েছে সে। জায়গাটা খুব অন্ধকার, শুধুমাত্র ট্রেনের হুইসেলের আওয়াজ শোনা যায়। এই নির্জন জায়গায় ট্রেনের শব্দ সোনার শরীরে ভয়ের অনুভূতি আনে। একটা চাপা কান্না ঠেলে বেরোতে চায় ভেতর থেকে। সে ভাবে যে তার কি তবে ট্রেনের সামনে মাথা দেওয়া উচিত। ওই মুহূর্তে সোনার কাছে আত্মহত্যার রাস্তাই সঠিক বলে মনে হলো, কিন্তু রেল লাইনের উপরে যাওয়ার রাস্তা তার জানা নেই। নিচ দিয়ে একটা অন্ধকার টানেল এগিয়ে গেছে বহু দূর। অন্ধকার টানেলের শেষ কোথায় সে কথা মাথায় ঢুকল না। সোনার ভগ্ন অবচেতন মন কিসের টান অনুভব করছে সেটা সে নিজেও জানে না। কিসের যে এক অমোঘ আকর্ষণ আছে ওই অন্ধকার টানেলের ভেতরে, সেটা ভাবার বোধ দিয়ে আপাতত সে হারিয়েছে। কোনো কিছু না ভেবে সোনা ঢুকে পড়ল টানেলের ভেতরে। হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকল রথিন। তার মুখ চোখের অবস্থা দেখে খুব একটা ভালো লাগলো না স্বরূপার।
রথিনের এই ভয়ার্ত চেহারার পেছনে যে কি রহস্য লুকিয়ে রয়েছে সে বুঝতে পারছে না। স্বরূপার সাথে চোখে চোখ রেখে কোনো কথা না বলে ভেতরেই চলে যাচ্ছিল রথিন। স্বরূপা ওর পথ প্রায় আটকে একটু কড়া ভাবেই জিজ্ঞেস করে, দাঁড়াও, গত কয়েকদিন ধরে কি হয়েছে বলো তো তোমার? যখনই দেখছি তখনই মনে হচ্ছে তুমি যেন একটা চাপা ভয় ভুগছ। না আমায় কিছু বলছো, না তোমায় কোনো সময় ফোনে পাওয়া যাচ্ছে। সব সময় যেন নিজের সাথে কথা বলছো। কি হয়েছে কি তোমার? রথিন যেন নিজের মধ্যে নেই। ভয় আর আড়ষ্টতা জড়ানো গলায় সে বলে, একটু আগেই রাস্তার ওই অন্ধকার জায়গাটা একজোড়া নীল চোখ দেখেছি আমি। ওই চোখ দুটো আমায় পাগল করে দেবে। এমন দৃষ্টি আমি কখনো দেখিনি। মনে হচ্ছিল যেন আমার অন্তরাত্মা অব্দি দেখতে পাচ্ছে। স্বরূপা বিরক্ত হয়ে বলল, কি বলছো কি? নীল চোখ? এখানে এখানে কার এমন চোখ আছে? কি হয়েছে সত্যি করে বলো তো আমায়। একের পর এক প্রশ্নবাণের আঘাতে জর্জরিত হয়ে রথিনের মধ্যেই হঠাৎই একটা হিংস্র ভাব জেগে ওঠে। এক ধাক্কায় স্বরূপাকে মাটিতে ফেলে দেয় সে। তারপরে তার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে সে। বদ্ধ উন্মাতের মতো চিৎকার করতে করতে সে বলে, বেশি জানার ইচ্ছে না তোকে আজকে শেষ করে ফেলবো। জবে থেকে বিয়ে হয়েছে বোঝার মতো বয়ে নিয়ে চলেছি, কিন্তু আর না। স্বরূপার সামনে হাঁটু গেড়ে বসে ওর চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকে রথিন। প্রচন্ড ব্যথায় কোকিয়ে ওঠে স্বরূপা চিৎকার করে বলে, আহ লাগছে। তুমি রাত বিরাতে কোথায় যাও জানি না ভেবেছো? আমি জানি আমার দিদির মেয়ের হারিয়ে যাওয়ার সাথে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। তোমার ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলবই। ওইটুকু বাচ্চার ওপরে তোমার নোংরা নজর আমি আগেও পড়তে দেখেছি। আমি কিন্তু ছাড়বো না। হিংস্র পশুর মতো খেপে গিয়ে রথিন বলে, ঠিক ধরেছিস, ওই মেয়ে আমার কাছে আছে, কিন্তু এবার আর থাকবে না। আগে ওকে শেষ করব, তারপর তোকে শেষ করব আমি। কথাগুলো বলে হন হন করে বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল রথিন। কিন্তু স্বরূপা দমে যাবার পাত্রী নয়। সেও রথিনের পেছন পেছন চুপি সারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আজ তাকে জানতেই হবে যে রথিন লুকিয়ে লুকিয়ে কোথায় যায় রাত বিরেতে। গাড়িটা দ্রুত চলেছে রাস্তা দিয়ে। গাড়ির চালক কিংসুক মাঝে মধ্যে পাশের সিটের দিকে দেখছে। সেখানে বসে অধিরাজ রায় একের পর এক ফোন করে চলেছে। আত্রেই মায়ের কাছ থেকে পাওয়া দ্বিতীয় পেডোফাইলের ব্যাপারে জানার পরে আরো 3 দিন কেটে গিয়েছে। সেই দ্বিতীয় আততায়ীর ব্যাপারে বেশ কিছু তথ্য তিনি জানতে পেরেছেন এবং আরও কিছু তথ্য সংগ্রহের চেষ্টা করে চলেছেন তিনি। অধিরাজ বললেন, পেশায় তথ্য প্রযুক্তি কর্মী রথিন রতনের পাশের পাড়াতেই থাকে এবং এই লোকটাই রাত বিরেতে লুকিয়ে লুকিয়ে রতনের সাথে কুকাচে লিপ্ত হতো। রথিন যে ওদের গোপন আস্তানা শেষ করতে যাবে সে বিষয়ে আমি নিশ্চিত। তার আগেই আমাদের পৌঁছতে হবে ওখানে। রথিনের অতীতের তেমন কোনো কথা এখনো জানতে পারিনি, কিন্তু চাপ দিয়ে যদি স্বীকারোক্তি বের করানো যায় তাহলেই হবে। অ্যাক্সিলেটরে আরও একটু চাপ দিল কিংসুক। বেশ কিছু দূর এগোনোর পরেই পিছনের সিট থেকে আত্রের মা বলল, সামনে মোড় থেকে বাঁদিকের কাঁচা রাস্তাটা নিন স্যার। ওই রাস্তাটা ধরে এগোলে পুরনো বাড়িটা পড়বে। দূরে একটা স্ট্রিট লাইটের ক্ষীণ আলো এসে ঢুকছে টানেলের ভেতরে, কিন্তু তাতে টানেলের কোনো কিছুই পরিষ্কার নয় সোনার কাছে। মৃত্যুবরণের নেশা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে কোনো শেষ না হওয়া অন্ধকারের দিকে। হঠাৎ সোনার মনে হলো যে টানেলের ভেতরটা সম্পূর্ণ অন্ধকার নয়, রয়েছে একটা ক্ষীণ আলো, একটা নীলাভ আলো। আলোর উৎস খোঁজার জন্য সোনা এগোতে থাকলো সেই নীল আলোর রেখা অনুসরণ করে, কিন্তু সোনার ছোট্ট মাথায় এই জিনিসটা ঢুকলো না যে
এই টানেলের ভেতরে থাকার সময় সে যেন বাইরের কোনো শব্দ পাচ্ছে না। এই ব্যাপারটা তার একেবারের জন্যও মনে হলো না যে এই টানেলের সঙ্গে হয়তো বাইরের জগতের কোনো সম্পর্ক নেই। হনহনিয়ে চলেছে সোনা, নীলাভ আলোর নেশা যেন তাকে পেয়ে বসেছে। আরো কিছুটা এগোতেই দাঁড়িয়ে পড়ল সোনা। সে খুঁজে পেয়েছে নীল আলোর উৎস। নীল আলোর অধিকারী জিনিসটা ঠিক কি সে তা বুঝতে পারল না। শুধু এক দৃষ্টে সম্মোহিতের মতো তাকিয়ে থাকলো সে নীল আলোর দিকে। নীল আলো যেন শুধু আলো নয়, এমন কিছু যা সোনার অবচেতন মন পর্যন্ত পড়ে নিচ্ছে। সোনার ভগ্ন অবচেতন মনে যেন মিশিয়ে যেতে চাইছে সেই নীল আলো। সোনার ভার বহনকারী অবচেতন মনকে নিজের মতো গড়ে নিচ্ছে সেই অদ্ভুত আলো। সোনার অবচেতন মনের অধিকারী হয়ে সে মনকেই নিজের বাসস্থান বানাতে চাইছে নীল আলো। সোনা ধীরে ধীরে নীলাভ আলোর প্রতি আকৃষ্ট হয়ে সেদিকে এগিয়ে গেল এবং নীলাভ আলোর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল। নীল আলো আর সোনা ধীরে ধীরে যেন একাত্ম হতে থাকল। গাড়িটা এসে থামল একটা নির্জন জনমানুষবিহীন এলাকায়। চারিদিকে কিছু ঝোপঝাড় ও ভেঙে পড়া কতগুলো পুরনো গ্যারেজ ছাড়া আর কিচ্ছু নেই। গাড়ির ভেতরে রুদ্ধশ্বাসে বসে রয়েছে স্বরূপা। নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না, এই ভেবে যে এমন একটা জায়গায় রথিন কি করছে। অতি সন্তর্পণে গাড়ির দরজাটা খুলে নেমে পড়ে স্বরূপা। যতটা সম্ভব নিঃশব্দে থাকা যায় সেই চেষ্টাই করছে সে। আজ এই অচেনা অন্ধকারে যেন সে রথিনকেও চিনতে পারছে না। অবশ্য কোনো কালে যে স্বরূপা সত্যি তাকে চিনতে পেরেছিল এমন কথা বলা যায় না। একটা অস্বস্তির ভাব মাঝে মধ্যে মনের কোণে উঁকি দিচ্ছে স্বরূপার। তার শুধুই মনে হচ্ছে যে সে আজ একা রথিনকে লুকিয়ে লুকিয়ে দেখছে না, আরো কেউ যেন এখানে যে রথিনের জন্য ওত পেতে বসে রয়েছে। চারপাশটা একবার দেখে নিল রথিন। না, আশেপাশে এক দম বন্ধ করা অন্ধকার পরিবেশ ছাড়া আর কিচ্ছু নেই। দূরের রাস্তার থেকে কিছুটা আলোর ছটা এসে পড়েছে এখানটায়। একটু নিশ্চিন্ত বোধ করে সে। সামনের ভাঙাচোরা বাড়িটার দরজা খুলেছে। ভেতর থেকে একটি 11-12 বছরের মেয়ের কান্না শোনা যাচ্ছে। তবে রথিন কিন্তু অবিচল। সে জানে যে রতন আর তার এই গোপন আস্তানায় পুলিশ যদি একটা ক্লু খুঁজে পায়, সেটাই হবে তার সর্বনাশের কারণ। বাচ্চা মেয়েদের শরীরের প্রতি তার বিকৃত কামের কথা সকলে জেনে গেলে মুশকিল। অতএব বাইকের পিছনে রাখা তেলের বোতলটা খুলে কেরোসিন ছড়াতে শুরু করে সে। এই জায়গাটাকে এবার পুড়িয়ে ফেলতে হবে, না হলে চরিত্রের কুৎসিত দিকটা সকলের সামনে বেরিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই সময় তার মনে হয় যে ঠিক পেছনে কে যেন দাঁড়িয়ে রয়েছে। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে তার, কারণ পেছনে ফিরতেই সে দেখে একজন মানুষের মতোই কিছু একটা দাঁড়িয়ে রয়েছে, শুধু চোখ দুটো উজ্জ্বল নীল। সে চোখে নীলে কি আছে বুঝতে পারে না রথিন। সে দৃষ্টি যেন সাক্ষাৎ শয়তানের দৃষ্টি। নীল চোখের দৃষ্টি তার অবচেতন মনের ভেতরে লুকায়িত পাপগুলোকে তার চোখ দিয়েই দেখাচ্ছে। ভেতরের সমস্ত শক্তি যেন শুষে নিচ্ছে নীল চোখ। মন্ত্রমুগ্ধের মতো রথিন জানতে চায়, কে তুমি? সেই রহস্যময় ব্যক্তি ধীরে ধীরে এগিয়ে আসে রথিনের দিকে। রথিনের কলার ধরে মুখের একদম সামনে নিয়ে আসে সে। চোখে চোখ রেখে সে বলে, তোদের মতো নরকে কীটের মনকে ভুলভাবে চালনা করে তোদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারলে শান্তি পাই। তোদের মতো লোকের অবচেতন মনটাকে আমি নিয়ন্ত্রণ করি, আর তারপরে আর কিচ্ছু বলল না সে ব্যক্তি। কিন্তু ততক্ষণে রথিনের
অবচেতন মনের ভেতরে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। নীল চোখের বিষ রথিনের মনকে বিষাক্ত করতে শুরু করেছে। তার মন যেন আর তার নিয়ন্ত্রণে নেই, তার মন নিয়ন্ত্রিত হবে ওই নীল চোখের সেন দৃষ্টির দ্বারা। রথিন আর নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। ঠিক সেই সময়ে একটা পুলিশের গাড়ি এসে সেখানে থামে। কে তুমি? এত রাতে কি করছো তুমি এখানে? একটা অচেনা কণ্ঠস্বরে সোনার সম্বিত ফেরে। সে দেখে যে সে এখনো সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে আগে দাঁড়িয়েছিল। হকচকে পেছন ফিরতে গিয়ে একজন অচেনা লোকের সাথে ধাক্কা খেল সোনা। লোকটা আবার বলল, এখানে তো কেউ আসে না, তুমি কি একা না সঙ্গে কেউ আছে? সোনা প্রথমটায় বুঝতে পারে না যে সে কি বলবে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে সে লোকটার দিকে। মনে ভয় হয় সোনার যে এই লোকটা অরুণ চৌধুরীর মতোই না তো। কয়েক পা পিছিয়ে আসে সে। এই দেখে লোকটা অভয় দিয়ে বলে, তুমি ভয় পেও না, তোমার নাম আর ঠিকানা বলো, আমি তোমায় পৌঁছে দেব। সোনা মুখ তুলে ভয় ভয় বলে, আমার ডাক নাম সোনা আর ভালো নাম মনীষ। সেই নীলাভ আলো যেন আজকাল সোনা ওরফে মনীষের শরীরের ভেতরেই বাসা বেঁধেছে। নীলাভ আলো কি বা কোথা থেকে এলো সে বিষয়ে সে জানে না। সে শুধু বুঝতে পারে যে তার অবচেতন মনের ভেতরে লুকায়িত রাগের বহিঃপ্রকাশ ঘটলেই এই নীল আলোর প্রভাব তার মধ্যে দেখা দেয়। মনীষ তখন আর মনীষ থাকে না, পরিণত হয় অন্য কিছুতে। আর সে তখন নিয়ন্ত্রণ করতে পারে অন্যের চিন্তা, অন্যের মানসিক স্থিতি। এই ক্ষমতা বলেই একসময় সে নিজের বাবা মাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মনীষ কোনো দিনই মেনে নিতে পারেনি তার সাথে হতে থাকা যৌন নির্যাতনকে, যদিও সকলে জানে যে তারা দুজনেই হৃদরোগে মারা গেছেন। ভাঙাচোরা দুর্গন্ধে ভরা ঘরের ভিতর থেকে মেয়েটাকে টেনে বের করে অধিরাজ ও কিংশুক। কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে স্বরূপা, প্রিয়াঙ্কা ও জয়িতা। বাচ্চা মেয়েটা অত্যন্ত দুর্বল। স্বরূপাকে দেখেই সে মাসি বলে কান্নায় ভেঙে পড়ল। রথিন তখনও নিথর পাথরের মতো আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে। ধরে প্রাণ থাকলেও যেন কোনো হুঁশ নেই। প্রিয়াঙ্কা ও জয়িতা সামনেই দাঁড়িয়ে কিংশুকের সাথে কথা বলে তাকে সব রকম তথ্য দিচ্ছিল। এই সময়ে সেখানে পৌঁছাই আমি। আমায় আসতে দেখে জয়িতা কাছে এসে বলল, আরে তুমি এসে গেছো? তুমি আরেকটু আগে আসতে পারলে না? তাহলে দেখতে পেতে হয়তো যে রথিনের এমন অবস্থা কে করলো। আমি একটু অবাক হওয়ার ভান করে রথিনের দিকে এগিয়ে যাই। অন্যমনস্কভাবে বলি, যে এই অবস্থা করেছে সে ভালোই করেছে। এমন পেডোফাইলের সঙ্গে এমনটাই হওয়া উচিত। রথিন যে এরকম কাজ করবে ভাবতেই পারিনি। জয়িতা নিঃশব্দে মাথা নাড়ায়। আপনাকে তো ঠিক চিনলাম না। বাই দ্য ওয়ে, আমি ইন্সপেক্টর অধিরাজ চৌধুরী। আমি রথিনের বন্ধু মনীষ। আচ্ছা, আপনার কাছ থেকে বয়ান চাই। ঠিক আছে স্যার। বাই দি ওয়ে, আপনাকে কি আগেও কোথাও দেখেছি? না তো, আপনাকে তো আমি ঠিক চিনি না। আমিও চিনি না। আমি একজনকে চিনতাম, অরুণ চৌধুরী। আমার বাবার বস ছিলেন। আপনাকে অনেকটা তার মতোই দেখতে কিনা, তাই জিজ্ঞাসা করলাম। তাই নাকি? উনি আমার বাবা? কথাটা শুনেই আমার মনের মধ্যে লুকিয়ে থাকা নীল শয়তানটা আবার জেগে উঠতে লাগলো। মনের ভাবটা গোপন করে বললাম, আচ্ছা আচ্ছা, তাহলে তো একদিন আপনাদের বাড়িতে আসতেই হবে। আপনার বাবার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আমায় খুব ভালোবাসতেন কিনা। অধিরাজ আমার সঙ্গে হাত মিলিয়ে রতিনের শরীরটা তুলে ধরার জন্য চলে গেল।
আমার মনে ফিরে আসতে লাগলো আবার সেই দিনের কথা। শেষ না হওয়া টানেল, ট্রেনের হুইসেল, দুর্ভেদ্য অন্ধকার আর সেই নীল চোখ। আলো আধারির বুকে আসা সমাচার, আশাতেই বুক বেঁধে থাকা জোনাকি, গাঢ় অন্ধকার খোঁজে মিলছে শিরায় শিরায়। হাহাকার আলো আধারির বুকে আসা সমাচার, আশাতেই বুক বেঁধে থাকা জোনাকি, গাঢ় অন্ধকার খোঁজে মিলছে শিরায় শিরায়। জাগে রাতেরই কানাকারিতে, কালো পিচাসের ভণ্ডামিতে, কত তাজা ঘুম দৃষ্টান্ত হয় সেই রাত্রিতে। জাগে রাতেরই কানাকানিতে, কালো পিচাসের ভণ্ডামিতে, কত তাজা ঘুম দৃষ্টান্ত হয় সেই রাত্রিতে। মহাকাল আসছে বদলা নিতে, রক্তের আজ হিসাব হোক। অসহায় নিলাম হওয়া প্রাণটাকে ইনসাফ দেবে নীল চোখ। মহাকাল আসছে বদলা নিতে, রক্তের আজ হিসাব হোক। অসহায় নিলাম হওয়া প্রাণটাকে ইনসাফ দেবে নীল চোখ।